আজ দীর্ঘ 15 বছর পর আমার এক চাচার বাসায় যাচ্ছি। জানি না তারা কেমন আছেন, কারণ একবারও তাদের খোঁজ খবর নেওয়া হয়নি, হয়ে ওঠেনি কোনো আপনজনের খোঁজ খবর নেওয়া। জানি না তারা কেমন আছেন। সেই ছোটবেলায় একবার যাওয়া হয়েছিল বেড়াতে সেখানে, কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য আজ তাদের থেকে অনেক দূরে। যা ঘটেছিল সব আমার কল্পনার বাহিরে। নীলা হলো আমার চাচাতো বোনের নাম। নীলা আমার থেকে 3 বছরের বড় আর অনেক সুন্দরী, পরীর মতো একটা মেয়ে। কিন্তু আমি সব সময় তাকে আপু বলে সম্মান করতাম। কোনো সময় খারাপ নজরে তাকানোর প্রয়োজন আসেনি, কিন্তু কেন জানি সে আমাকে দেখতে পারতো না, কথা বলতে চাইতো না। আবার কিছু না কিছু একটা মিথ্যা বাহানা ধরে আমার বাবার হাতে মার খাওয়ানো তার যেন একটা অভ্যাস ছিল। তার এই ব্যবহার আমি সহ্য করতে পারতাম না। তার প্রতিটা ব্যবহার আমাকে কষ্ট দিত। তাই আমি শহরের মামার বাসায় চলে গিয়েছিলাম। এভাবে বছর যেতে থাকে, আমিও বড় হতে থাকি। বাবা মায়ের সাথে কম যোগাযোগ হলেও নীলাদের সাথে তেমন কথা বলার প্রয়োজন মনে করতাম না। কিন্তু চাচা চাচি আমাকে অনেক ভালোবাসতো। অনেক মিস করতাম তাদের, অনেক মিস করতাম সেই দিনগুলো। এখন না হয় আমি বাস্তবে ফিরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আমি চাই এই গল্পে তোমরা 5000+ কফিলিং কইরা দাও। আর বেশি কথা না কইয়া চলো আবারও আমরা গল্পটা কন্টিনিউ করি। এবার না হয় পরিচয় পর্বটা শেষ করি। আমি সামি, বাবা মায়ের 3য় সন্তান, 2 বোন আর 1 ভাই। 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। তখন আমি ক্লাস 10-এ ছিলাম। এখন আমি অনার্সের 1ম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটা জব করি। নীলা তার বাবা আর মায়ের একমাত্র মেয়ে, তবে খুব রাগী ও জেদি মেয়ে। সে যা চায় তাই আদায় করে। সে আবার অনার্স 3য় বর্ষে পড়ে। তো এবার বর্তমানে ফিরি। আজকে যে কারণে নীলাদের বাসায় যাচ্ছি, কারণ নীলা আপুর বিয়ে। আজ নীলা আপুর মা ফোন দিয়ে বিয়ের কথা বলেছিল। আমি বন্ধুদের সাথে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম। ফোনের রিং বাজতেই ফোন রিসিভ করলাম। দেখি মা ফোন করছে, তাই রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো মা, কেমন আছেন? মা বলল, তুই ছাড়া কেমনে ভালো থাকি বল, এতদিন হয়ে গেল একবারও দেখতে আসলি না। আমরা কেমন আছি, কি অবস্থায় আছি, তোকে কি আমাদের দেখতে ইচ্ছে হয় না? তুই কি আমাদের ভুলে গেছিস? আমি বললাম, মা প্লিজ কান্না থামাও, তোমাদের ভুলে যাব কেন? তুমি তো সবকিছুই জানো। খুব শীঘ্রই আসবো, একটু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই আমি আসবো খুব শীঘ্রই মা। মা বলল, সেটা আর হবে না রে বাবা, যদি আমরা মারাও যাই তবুও তুই আসবি না। আমি বললাম, মা একই শুরু করলে তোমরা, আর একটা কথা শুনে রাখো, তোমাদের কোনো কিছুই হবে না। এবার আমি ফোন রাখি। মা বলল, তোকে আজকেই বাসায় আসতে হবে, এটা তোর মায়ের আদেশ। আমি বললাম, মা আমি এখন বাসায় গিয়ে কি করব, সামনে আমার পরীক্ষা। মা বলল, তো 2 দিন থাকলে কি হবে, তুই না হয় 2 দিন থেকে আবারও চলে যাস। আমি বললাম, মা আমি যেতে পারবো না। মা বলল, দেখ বাবা, না করিস না, তোর মায়ের আদেশ অমান্য করিস না। আর তোর বাবার শরীর তেমন ভালো না, তোর বাবা তোকে দেখতে চাইছে। যদিও না আসিস, যেদিন মরার খবর শুনবি সেদিন তুই মরা মুখটা দেখতে আসিস, ভালো থাকিস। আমি বললাম, হ্যালো, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসছে না। আম্মু ফোন কেটে দিছে। ওহ, সত্যি কি বাবা অসুস্থ? মায়ের শেষ কথা আমায় কষ্ট দিয়েছে। আর দেরি না করে আমাকে এখনই বের হতে হবে। তারপর কোনো কিছু না ভেবেই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে মামার বাসায় এসে রেডি হয়ে নিলাম। আর হ্যাঁ, মামার কোনো ছেলে মেয়ে নাই, তাই তারা আমাকে ছেলে মেয়ের মতোই ভালোবাসেন। আজ 15 বছর পর নিজ এলাকায়, নিজ শহরে ফিরে যাচ্ছি। কতই না পুরনো স্মৃতিগুলো গেঁথে আছে এই মনের স্বপ্নের গভীরে। কতই না ভালো লাগছে। আজ কত বছর পর বাবা মায়ের দেখা পাবো, খুব আনন্দ লাগছে। আজ কেমন জানি মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। দেখলাম এই শহরটা অনেক বদলে গেছে। চারিদিকে গাছপালা, বড় বড় অট্টালিকা, সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। নিজের বাসা খুঁজে পাচ্ছিলাম না, তাই পরিচিত একজনের সাহায্য নিয়ে নিজের বাসা খুঁজে পেলাম। তারপর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে মা এসে দরজা খুলে দিল। আমাকে প্রথম চিনতে না পারলেও পরে বুঝতে পারে এটা আর কেউ না, তার ছেলে স্বামী। তারপর মা আমাকে জড়িয়ে ধরে, সে কি কান্না, মনে হচ্ছে কোনো এক গুপ্তধন খুঁজে পেয়েছে, হারিয়ে যাওয়া গুপ্তধন। তারপর মাকে সান্ত্বনা দিলাম, কিন্তু বাসায় বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি বললাম, মা বাবা কোথায়, বাবাকে দেখতে পাচ্ছি না। মা বলল, তোর বাবা এখন অফিসে আছে, একটু পর চলে আসবে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। আমি বললাম, আচ্ছা বুঝলাম।
তুমি না বললা যে বাবা অসুস্থ, তাহলে অফিসে কি করে? মা বলল ছিল রে কিছুদিন অসুস্থ, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে। আর ঘরে বসে থাকলে কি পেটে আর ভাত জুটবে? আমি বললাম মা তুমি শুধু শুধু বাবাকে কষ্ট করাইতাছ, আমি কি তোমাদের কেউ না? আমি কি টাকা পাঠাই না বাসায়? আর সেগুলো কই? এখন থেকে বাবাকে আর কাজ করাবে না, বাকি যা যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি নিয়ে আসবো। মা বলল বাহ, আমার ছেলে দেখছি যে অনেক বড় হয়ে গেছে, যা রে বাবা তুই ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার রেডি করছি। আমি বললাম মা, মায়ের হাতের খাবার অনেক মজা করে খাবো, মা অনেক মিস করতাম তোমার হাতের রান্না। মা বলল আচ্ছা ঠিক আছে, যা আজকে পেট ভরে খেয়ে নিস। আমি বললাম আচ্ছা তুমি যাও, আমি আসছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। আজ ইচ্ছে মতো মায়ের হাতের খাবার খেতে লাগলাম। আমি বললাম মা তুমি খেয়েছো? মা বলল বাবা, তুই খেয়ে নে, আর একটু ভাত নে ধর। আমি বললাম মা, আপুরা কেমন আছে? আপুরা কি এখানে আসে না? মা বলল ভালো আছে, আসে মাঝে মধ্যে। তোর বড় আপুর 2 মেয়ে সাবরিনা আর রিফা, আর তোর মেজো আপুর এক ছেলে নাম আবির। ওদের ফোন করে এখানে আসতে বলেছি, তুই বাসায় এসেছিস শুনে দেখার অনেক ইচ্ছে তাদের। পাগলের মতো অস্থির হয়ে উঠছিল ওরা, অনেকদিন পর তো তোকে দেখবে। আমি বললাম ওয়াও, তারা আসছে, তাহলে তো ভালো লাগবে মা। খাওয়া দাওয়া শেষ করে এবার বিশ্রাম নেব। মা বলল আচ্ছা বাবা, তাহলে রুমে গিয়ে বিশ্রাম নে, ততক্ষণে ওরা চলে আসবে। আমি বললাম তারপর রুমে এসে শুয়ে পড়লাম, ফোন হাতে নিয়ে মামিকে জানিয়ে দিলাম যে আমি আজকে ভালোভাবে বাসায় পৌঁছে গেছি, বন্ধুদেরকেও জানাইলাম। তারপর ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার মাথায় কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল। পাশে তাকাতেই আমি অনেকটাই অবাক হলাম। আসলে সে আর কেউ না, অনেক দিনের সেই পরিচিত মুখ, যাকে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কতই নাকি করছি সেই কালে, ভাই বোনের যে রক্তের সম্পর্ক, এরকম মধুর সম্পর্ক আর কোথাও নেই। দেখলাম রুমের মধ্যে সবাই এসেছে, বড় আপু রুজিনা এসেছে, আর আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি শোয়া থেকে উঠে বললাম, আরে আপু তোরা কখন আসছিস আর কেমন আছিস? অনেকদিন পর তোদের দেখলাম। আপু বলল একটু আগে আসলাম, আর ভালো ছিলাম না রে এতদিন। আমি বললাম কেন? তখন আপু বলল ভাই ছাড়া কি বোন ভালো থাকতে পারে? আচ্ছা তুই কেমন আছিস? আমি বললাম আছি, ভালো আছি। তো দুলাভাই কেমন আছেন? দুলাভাই বলল হ্যাঁ ভাই ভালো আছি। আর আজকে এতদিন পর বাবা মায়ের কথা তোমার মনে পড়লো? জানো তোমাকে ছাড়া তারা কতটা কষ্ট বুকে চেপে বাঁচতেন? আমি বললাম মাথা নিচু করে, তোমরা তো সবই জানো কেন আমি চলে গিয়েছিলাম। মেজো আপু বলল এতদিন হয়ে গেল, একবারও আমাদের খোঁজ খবর নেস নাই, মনে হয় তুই আমাদেরকে ভুলে গেছিস। আমি বললাম না আপু, ভুলে যাবো কেন? পড়াশোনায় অনেক ব্যস্ত থাকতে হয়, মাঝে মাঝে সবার কথা মনে পড়লেও ফোনে তেমন খোঁজ খবর নেওয়ার সময় পেতাম না। তাছাড়া সবাইকে আমি খুব মিস করতাম। সাবরিনা বললাম আচ্ছা যাই হোক, তোমরা সবাই চুপ করো, ওইসব এখন ভেবে লাভ নাই, মামা ফিরে এসেছে, এইটাই অনেক বড় বিষয়। সাবরিনার বাবা বলল বাহ, তোমার মামার জন্য এত দরদ কই থেকে আসলো মামুনি? সাবরিনা বলল আম্মু বলেছে মামা অনেক ভালো, অনেক কিছু কিনে আনছে, আমাকে দেবে। এটা শুনে সবাই হাসছে। আমি আদর করে বললাম তাই নাকি মামা? তারপর রিফা আর আবিরকে আদর করতে লাগলাম। ওদের বয়স এখন 4 বছর, তারা কত বড় হয়ে গেছে। তাদের জন্য অনেক কিছু খেলনা জামা কাপড় কিনে এনেছি, তাদেরকে দিয়েছি, তারা এখন অনেক খুশি। হঠাৎ মেজো আপু বলে ওঠে আমরা এবার স্বামীকে বিয়ে না করিয়ে চাচ্ছি না। আর সবাই কি বলো? দুলাভাই বলল হ্যাঁ, তুমি একদম ভুল বলনি, খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি বললাম তোমরা এসব কি শুরু করলে? এখনো তো আমার বিয়ের বয়স হয়নি, তার উপর আবার আমি এখন ভালো একটা জব করি না। বড় আপু বলল তো কি হয়েছে? বাবা মায়ের দিকে একবার ভালো করে দেখছিস? তারা আর কত কষ্ট করে খেতে খাবে, তাই বলি কি এই বাড়িতে একটা বউ আনার প্রয়োজন। আমি বললাম সবকিছু একটা সময়ের প্রয়োজন, সময় আসলে ঠিক তখন দেখা যাবে, এখন বিয়ে করতে পারবো না আমি। মা বলল কবে আর সময় হবে, আর কবে বিয়ে করবি? তুই তো আমাদের কোনো কথা শুনলি না। আর একটা কথা যেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, সেটা হলো মা বলল তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। মায়ের কথা শুনে আমি অনেকটাই অবাক। আমি বললাম কি বলছে এসব? আমার বিয়ে ঠিক করে ফেলেছে মানে কি? আর 1 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, আর তোমরা এসব কি শুরু করলে? মা বলল এত মানে বলতে পারবো না, তোর বাবা ভালো করেই জানে।
আর হ্যাঁ, কাল তোর চাচার বাসায় যেতে হবে, রেডি থাকিস। এই বলে মা রুম থেকে চলে গেল। সাথে সাথে সবাই চলে গেল। মায়ের কথাই বুঝলাম এসব করার মানে কি, বাবাকে যেভাবে হোক বুঝাতে হবে, এই বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে বলবো, বাবা তো আর কম চালাক নয়, কি করা যায় এখন। তারপর রাতের খাবার খেয়ে বাবার রুমে গেলাম। আমি বললাম, বাবা আসতে পারি? বাবা বলল, আরে স্বামী যে, আয় আয় ভিতরে আয়, আর এখানে বস। আমি বললাম, আচ্ছা, কথাটা কিভাবে শুরু করি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। বাবা বলল, কিরে কোনো কিছু না বলে চুপ করে আছিস কেন, কিছু কি বলবি? আমি বললাম, না মানে বাবা বলছিলাম কি, আমি এ বিয়ে করতে পারবো না, তুমি নাকি আমার বিয়ে ঠিক করে রেখেছো, তাই এখন আমি বিয়ে করতে পারবো না। কথাটা শুনে দেখলাম বাবার মনটা খারাপ হয়ে গেল। হয়তো বাবা আমার কাছে কথাটা আশা করিনি। বাবা বলল, তোর বিয়ের বয়স হতে চলছে, তাই আমি এটা পছন্দ করেছিলাম, তাহলে কবে বিয়ে করবি শুনি? আমি বললাম, না মানে বাবা, আমি পড়াশোনা শেষ করি, তারপর না হয় দেখা যাবে। বাবা বলল, বিয়ের পর তুই পড়ালেখা করতে পারবি, আর আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, তুই এখন বিয়ে করছিস মানে এটা ফাইনাল। আমি বললাম, কিন্তু বাবা। বাবা বলল, কোনো কিন্তু না, এটাই আমার শেষ কথা। আর কি করার, বাবার উপর দিয়ে কথা বলার সাহস আমার নেই। তাহলে বাবার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে? কোনো কিছু না বলে রুম থেকে চলে যেতে বাবা বলল, স্বামী। আমি বললাম, জি বাবা। বাবা বলল, কালকে সকালে তোর চাচার ওইখানে যেতে হবে, রেডি হয়ে নিস। আমি বললাম, কিন্তু বাবা আমি কেন ওইখানে যাব? আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম ওইটার জন্য, আর তোমরা সবকিছুই জানো। বাবা বলল, কোনো কিছুই হবে না, তুই নিশ্চিত থাক, কাল লীলার বিয়ে, তাই বাড়ির সবাইকে যেতে বলেছে, আর তোকেও যেতে বলেছে। আমি বললাম, ও বাবা, কিন্তু নীলা আপু তো আমাকে একদম সহ্য করতে পারে না, ও তো আমার উপর শুধু শুধু রাগ করে, অপমান করে। বাবা বলল, শোন, তুই যেমনটা ভাবছিস তেমনটা হবে না, তুই নিশ্চিত থাক, কালকে যাচ্ছিস এটা ফাইনাল। আর হ্যাঁ, তোর চাচা আর চাচি তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে, তুই তো ভালো করেই জানিস তারা তোকে কতটা ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু বাবা। বাবা বলল, কোনো কিন্তু না, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে মিষ্টি সকালটা উপভোগ করলাম। তারপর বাসায় এসে দেখি সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাকে দেখে মা বলল, কি হলো স্বামী, বাইরে কোথায় গেছিলি? যা গিয়ে ফ্রেশ হয়ে নে আর খাবার খেয়ে নেন। আমি বললাম, আচ্ছা। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম, কিন্তু মন কিছুতেই মানছে না, তবু যেতে হবে, না গেলে তো আর কোনো উপায় নেই আমার। অনেকদিন দেখি নাই, জানি না তারা কেমন আছে। তারপর সবাই রওনা হলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে, চাচার বাড়ির উদ্দেশ্যে। চাচার বাসায় যাওয়ার পর যা ঘটল তা আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ সময়ে আমার জীবনের এক কালো অধ্যায় যেন নেমে আসবে। আমি কখনো ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি, এক নিমিষে সবার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে, কল্পনা করেনি কেউ। সবকিছুর ভার আমার কাঁধে এসে পড়ল, যা আমি সহ্য করার মতো এবিলিটি রাখছিলাম। নিয়তির এ কেমন খেলাম, এ কেমন বিচার, যেটা চাই নাই কখনো সেটাই ঘটে চলছে বারবার আমার সাথে। কাউকে কোনো কিছু বলতে পারিনি, শুধু এক পলকে বাবার দিকে তাকিয়েছিলাম, কারণ। তারপর সবাই রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে যাওয়ার পর দেখলাম অনেক সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, অনেক আত্মীয় স্বজন এসেছেন। আমরা বাড়ির ভিতরে যাওয়ার পর চাচা চাচির সাথে দেখা। চাচিমা বলল, আরে তোমরা সবাই কেমন আছো? সবাই বলল, হ্যাঁ আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? চাচি বলল, হ্যাঁ ভালো আছি। কিন্তু বলে এদিক ওদিক যখন খুঁজছিল, মা বলল, কিন্তু কেন, কাকে খুঁজছো? চাচি বলল, তোমার ছেলেকে তো দেখছি না, আমি তো পাশেই দাঁড়িয়ে আছি, মুস্কি হাসছি, যে আমাকে কেউ চিনতে পারছে না, পারবে কি করে, অনেক বছর তো ওদের কাছ থেকে দূরে ছিলাম। তারপর মা বলল আমাকে দেখিয়ে, এই যে দেখো, ভালো করে দেখো, চিনতে পারো কিনা ওকে। প্রথমে চিনতে পারছিল না, তারপর আমি বললাম, চাচিমা কেমন আছেন? চাচি আমার কণ্ঠ শুনে ঠিকই বুঝতে পারে। চাচিমা বলল, আরে স্বামী, কত বড় হয়ে গেছিস, তোকে তো আমি চিনতেই পারছি না, তুই আমাদের এতদিন এভাবে রেখে কেমনে থাকতে পারলি? আমরা কি তোর কেউ না? একবারও খোঁজ খবর নিলি না যে আমরা কেমন আছি, কি অবস্থায় আছি? একবার হলেও তো খোঁজ খবর নিতে পারতি। আমি বললাম, এই তো চাচিমা, আবারও তো তোমাদের কাছে আমি এসেছি। আর একটা কথা, তোমাদেরকে ছাড়া আমিও ভালো ছিলাম না চাচিমা, তোমাদেরকে অনেক মিস করতাম।
কিন্তু নিয়তির কাছে আমি হেরে গেছিলাম। আর এখন তো তোমাদের কাছে আমি ফিরে এসেছি, আর আবারও হয়তো চলে যেতে হবে। চাচিমা বলল, তোর আসতে এত বছর লেগে গেল। জানিস তুই সেদিন যার জন্য চলে গেলি, সেই নীলাকে অনেক বকেছিলাম তোর মতো একটা ভালো ছেলে থাকতে সে কেমনে ওই কাজটা করতে পারতো। আমি বললাম, থাক না চাচিমা, এসব পুরনো কথা বলে আর আমাকে কষ্ট দিও না, সবকিছু সমাধান করা যায় না। চাচা বলল, তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে যাও, সবকিছু ঠিকঠাক করা আছে। আর চাচিমা বলল, হ্যাঁ, সবাই ভিতরে চলো। তারপর সবাই সবার কাছে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পার তো আসতে আরো দেরি আছে, তাই আমি একটু বিয়ে বাড়িটা ঘুরে দেখছিলাম। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে। কিন্তু নীলার সাথে দেখা করার মোটেও আমার সাহস হচ্ছে না। যদি আবার ও একটা ঝামেলা করে বসে, তাহলে সব আয়োজন নষ্ট হয়ে যাবে। তাই যত সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে। খেয়াল করে দেখলাম কিছু কিছু মেয়ে আমার দিকে তাকাচ্ছিল, তাও অনেকবার। আমি বুঝতে পারছিলাম তাদের দিকে না তাকিয়ে নিজের মতো করে চলতে লাগলাম। কিন্তু মনে হলো একটা সুন্দরী মেয়ে আমাকে ফলো করছে, কিন্তু কেন কে জানে। হঠাৎ বাবা আমাকে দেখতে পেয়ে ডাকলেন, তারপর বাবার কাছে গেলাম। আমি বললাম, কি হয়েছে বাবা, ডাকছো কেন? বাবা বলল, আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই, যার কথা তোকে বলেছিলাম। এ হচ্ছে রহিম, ওর মেয়ে সুমিতার সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বলল, ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো বাবা তুমি? আমি বললাম, আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি ভালো আছেন? আঙ্কেল বলল, ভালো আছি বাবা। তো তোমার পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, জি আঙ্কেল, ভালোই চলছে। সামনে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করেন। আঙ্কেল বলল, অবশ্যই দোয়া করব বাবা। আমার মেয়ে সুমিতা, তাহলে তোমরা কথা বলো, আমরা আসি। আমি বললাম, জি আঙ্কেল। আমি তাকিয়ে দেখলাম ওই যে সেই মেয়েটা যে আমাকে ফলো করছিল। মেয়েটা দেখলাম অনেক লজ্জা পেয়েছে। আমি বললাম, হাই। সুমিতা বলল, হ্যালো। আমি বললাম, আচ্ছা, একটা কথা জানার ছিল। সুমিতা বলল, জি বলেন। আমি বললাম, আমাকে তখন এভাবে কেন ফলো করছিলেন? সুমিতা বলল, কই না তো। আমি বললাম, মিথ্যা বলছেন মনে করেন, আমি কোনো কিছু বুঝতে পারি না। সুমিতা বলল, আসলে তেমন কোনো কিছুই না, এমনি। আমি বললাম, তাই বুঝি? সুমিতা বলল, তাই। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? সুমিতা বলল, অনার্স দ্বিতীয় বর্ষে। আমি বললাম, আমি প্রথম বর্ষে। তাহলে আমার 2 বছরের বড় ও, আর সেটা কিভাবে আপনারা পরেই বুঝতে পারবেন। সুমিতা বলল, না না, ঠিক আছে, আমি বড় হলে আপনি করে বলা লাগে নাকি? আর কেউ কাছের মানুষকে আপনি করে বলা লাগে না? সুমিতার কথাই আমি অনেকটাই অবাক হলাম। আমি বললাম, আপনি এই জুনিয়রকেই বিয়ে করবেন? সুমিতা বলল, করব। আমি বললাম, কিন্তু? সুমিতা বলল, কি কিন্তু? আমি বললাম, না মানে আপনার যদি কোনো আবার প্রবলেম হয় আমাকে নিয়ে, তাই আর কি। সুমিতা বলল, আমার অতি কাছে এসে যাকে আমি জীবনের থেকেও সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে নিয়ে কোনো প্রবলেম হবে না আমার, আমি থাকতে পারবো। বুঝতে পারলাম তাহলে আমার ব্যাপারে ও সব কিছুই জানে, যে আমি একটা বাজে ছেলে নই, তাই এত ভালোবাসতে শুরু করেছে। আমি বললাম, ঠিক আছে, আপনার সাথে তাহলে একটা সেলফি তুলি কেমন? সুমিতা বলল, তুলতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? সুমিতা বলল, রাজি তো? আমি বললাম, রাজি। সুমিতা বলল, তো গাইজ, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট পার্ট চাও কিনা তাও কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে বন্ধুদের কাছে। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।